স্থানীয় সরকারের আইন সংশোধনের সুপারিশ চূড়ান্ত করেছে ইসি। পরিবর্তন আনা হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর সংজ্ঞায়। অংশ নিতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা। রাজনৈতিক মামলা প্রত্যাহারে নারী নির্যাতন মামলা বিবেচনায় নয় বললেন আইনমন্ত্রী। ব্যবস্থা নেওয়া হচ্ছে ফ্যাসিস্ট সমর্থক কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে, জানালেন তথ্য উপদেষ্টা। মাইলস্টোন ট্র্যাজেডির বর্ষপূর্তিতে উত্তরা ক্যাম্পাসে নানা কর্মসূচি শোককে শক্তিতে পরিণত করার আহ্বান ডাক্তার জুবাইদার। আহতদের চিকিৎসায় সহায়তার আশ্বাস স্বাস্থ্যমন্ত্রী। 2027 সালের হজের জন্য 2টি সরকারি হজ প্যাকেজ ঘোষণা ধর্ম মন্ত্রণালয়ের। সর্বনিম্ন প্যাকেজ 5,05,000 টাকা, বেসরকারি 5,13,000 টাকা। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। স্থানীয় সরকারের আইন সংশোধনের সুপারিশ চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। আইন শৃঙ্খলা বাহিনীর সংজ্ঞায় সশস্ত্র বাহিনী অন্তর্ভুক্তকরণ, এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না বলে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। পাশাপাশি দ্বৈত নাগরিকত্বধারী ব্যক্তি, ঋণখেলাপি এবং ঋণখেলাপির জামিনদারদের স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হওয়ার অযোগ্য ঘোষণা। ঋণখেলাপিদের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ না রাখার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে কমিশন। মঙ্গলবার সকালে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এই সিদ্ধান্ত হয়। সিটি কর্পোরেশন, পৌরসভা, উপজেলা, জেলা ও ইউনিয়ন পরিষদ আইনে সংশোধনী আনতে সরকারের কাছে সুপারিশ পাঠানোর প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। বৈঠক শেষে ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ জানান, স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকরা অংশ নিতে পারবেন না। ঋণ খেলাপির পাশাপাশি বিল খেলাপিদেরও নির্বাচনে অযোগ্য ঘোষণা করে আইন সংশোধনের প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। চূড়ান্ত অনুমোদনের জন্য দ্রুত সরকারের কাছে প্রস্তাব পাঠানো হবে বলে জানান ইসি সচিব। ইউনিয়ন পরিষদ ও পৌরসভা নির্বাচন দিয়ে স্থানীয় সরকার নির্বাচনের ধাপ শুরু হতে পারে। দর্শক, এই মুহূর্তে আগারগাঁও নির্বাচন কমিশনে আছেন সিনিয়র রিপোর্টার সৈকত সাদিক। সরাসরি যাচ্ছি তার কাছে। সৈকত, নির্বাচন কমিশনের বৈঠকের সিদ্ধান্তের বিষয়ে আমাদের জানাবেন। কিন্তু আজকে প্রথম 12তম যে কমিশন সভাটা হলো এবং অনেক বড় দীর্ঘ সভা হলো। 6 ঘন্টার বেশি সময় সকাল 11টা বাজে এই সভা শুরু হওয়ার পর মাঝখানে 1 ঘন্টা বিরতির পর কিন্তু 10-15 মিনিট আগে এই সভা শেষ হয়েছে এবং সেখানে প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিনের সভাপতিত্বে যেসব সিদ্ধান্তগুলো হয়েছে তার মধ্যে যে বিষয়টা উঠে এসেছে আপনি জানেন যে সামনে যে স্থানীয় সরকার নির্বাচন হবে সেই নির্বাচনে জাতীয় নির্বাচনের মতো জাতীয় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের যে কার্যক্রম সেখানে যাতে সশস্ত্র বাহিনী নিয়োগ করা যায় সেই বিষয়ে কিন্তু আজকে একটা চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে। বা তারা সুপারিশ আকারে আইনের যে সংশোধন করবে, স্থানীয় সরকারের যে নির্বাচনগুলো, উপজেলা নির্বাচন, ইউনিয়ন পরিষদ নির্বাচন, পৌরসভা নির্বাচন এবং প্রশাসক নিয়োগ সহ যে বিষয়গুলো রয়েছে সেই আইন সংশোধনের মাধ্যমে যাতে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে যে সশস্ত্র বাহিনীকে যাতে নির্বাচনে নিয়োগ করা যায় সেই বিষয়টি তারা সুপারিশ আকারে স্থানীয় সরকারের মন্ত্রণালয়ের কাছে সেটা পাঠাবে। সেই প্রস্তাবনাটা আজকে চূড়ান্ত করেছে। এর পাশাপাশি আরও অনেকগুলো বিষয় তারা সিদ্ধান্ত নিয়েছেন যে আপনি জানেন যে এমপিভুক্ত যারা শিক্ষক এই নির্বাচনে অংশ নিতে চান তারা যাতে কোনোভাবে এমপিভুক্ত শিক্ষকরা এই নির্বাচনে অংশ নিতে না পারেন সেই বিষয়টি তারা প্রস্তাব আকারে সিদ্ধান্ত নিয়েছেন তারা চূড়ান্তভাবে। এবং দ্বৈত নাগরিকের বিষয়ে সিদ্ধান্ত নিয়েছেন এবং ঋণ খেলাপি, এর আগে যারা ঋণ খেলাপি তাদের নির্বাচনে অংশ নেওয়ার ব্যাপারে যে সিদ্ধান্ত ছিল সেটাই বহাল রাখছে। পাশাপাশি এই ঋণ খেলাপির যাদের ঋণের গ্যারান্টর যারা থাকে তারাও যাতে নির্বাচনে অংশ নিতে না পারেন সেই বিষয়েও তারা আজকের সভা সেখানে সিদ্ধান্ত নীতিগতভাবে সিদ্ধান্ত রয়েছে। এর পাশাপাশি দ্বৈত নাগরিকের ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে, এনআইডি কারেকশনের ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে। সব মিলিয়ে বলা চলে যে এই দীর্ঘ সভা এইসব বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। তবে এই নির্বাচনে স্থায়ী সরকার নির্বাচনের তফসিল কবে নাগাদ ঘোষিত হবে সেই বিষয়টি এখন পর্যন্ত চূড়ান্ত হয়নি। তারা বলছেন যে নির্বাচনের কার্যক্রম চলমান রয়েছে। সব মিলিয়ে রসন বলা চলে যে আমার কাছে এখন পর্যন্ত যে তাৎক্ষণিক যে ব্রিফিং দিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ তার এই বক্তব্যের মাধ্যমে বা কমিশন যে সিদ্ধান্ত নিয়েছেন আমরা তাৎক্ষণিকভাবে এইসব কথাগুলো জেনেছি। তারপর অন্যান্য যেসব বিষয়গুলো আমরা পুরোপুরিভাবে জানতে পারবো সেই বিষয় আকারে পরবর্তী সংবাদে জানিয়ে দেব। রসনা, আমার কাছে এখন পর্যন্ত এই হচ্ছে নির্বাচন কমিশনের সর্বশেষ তথ্য। ধন্যবাদ সৈকত। নির্বাচন কমিশন থেকে সরাসরি জানাচ্ছিলেন সহকর্মী সৈকত সাদিক। রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের ক্ষেত্রে ধর্ষণ ও যৌতুকের জন্য স্ত্রীকে হত্যা মামলা বিবেচনায় আসবে না। আদালতে প্রমাণের ভিত্তিতে এসব মামলা নিষ্পত্তি হবে, জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। সকালে সচিবালয়ে 10 জেলায় মামলাপূর্বক মধ্যস্থতা কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে আইনমন্ত্রী জানান, দেশে 45 লাখ মামলা বিচারাধীন। মামলার আগে বাধ্যতামূলক মধ্যস্থতা এবং মিডিয়েশন প্রক্রিয়ার মাধ্যমে
এক বছরে মামলার সংখ্যা 25 লাখে কমিয়ে আনা হবে। আইনগত সহায়তা প্রদান কেন্দ্রের কার্যক্রম চলমান থাকায় মামলার সংখ্যা কমে এসেছে। তিনি বলেন, মিডিয়েশন প্রক্রিয়ায় কোনো দুর্নীতি প্রশ্রয় দেওয়া হবে না। আইনমন্ত্রী বলেন, নতুন সরকারের ফেব্রুয়ারি থেকে মে পর্যন্ত 4 মাসে আদালতে মামলার হার কমেছে 62.02%। 2025 সালের ফেব্রুয়ারি থেকে মে পর্যন্ত 4 মাসে মোট মামলা ছিল 11,280টি, আর চলতি বছরের ফেব্রুয়ারি থেকে মে পর্যন্ত 4 মাসে মামলা হয়েছে 4,284টি। আমাদের 4.5 মিলিয়ন যে মামলা আছে বলছি, তেমনি সেটা আমরা 2 মিলিয়নে কমিয়ে আনতে পারবো, এবং সেটা যদি পারি আগামী 1 বছরে আমাদের বিচার বিভাগের জন্য একটি আশার আলো দেখাবে। কারণ পলিটিক্যাল ফ্লেভার যতই থাক না কেন, রেপের মামলা তাকে আদালতের মাধ্যমে নির্দোষ প্রমাণ করবে। স্ত্রীকে হত্যা করেছেন, এসে বললেন আপনি অমুক দলের অমুক বড় নেতা ছিলেন, আমি সেটাকে পলিটিক্যাল মামলা হিসেবে প্রত্যাহার করে নেব, আমি এটা করব না। সেই জায়গাগুলো আমরা এক্সেপশনাল। বর্তমান সরকার গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। তিনি জানান, দেশ, রাষ্ট্র ও জনগণের কল্যাণে সরকার প্রধান চাইলে যে কোনো মুহূর্তে মন্ত্রিসভায় রদবদল করতে পারেন, তবে এর জন্য কোনো সময়সীমা নির্ধারণ করা হয়নি। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। তথ্য উপদেষ্টা জানান, সাইবার বুলিং কোনোভাবেই সহ্য করা হবে না। মিথ্যা ও অপতথ্য রোধে সরকারের কঠোর অবস্থানের পাশাপাশি মিথ্যা অপতথ্য ছড়ানো ব্যক্তিদের কঠোর হুঁশিয়ারি দিয়ে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বলেন, অপতথ্য সাইবার বুলিং রোধে জনস্বার্থ বিবেচনায় তথ্য মন্ত্রণালয়ের অধীনে আইনজীবী প্যানেল গঠন করা হয়েছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকারের বিভিন্ন পর্যায়ে দীর্ঘদিনের ফ্যাসিস্ট সমর্থিত কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। আর বিএনপি গণতান্ত্রিক সরকার দাবি করে উপদেষ্টা বলেন, গণতান্ত্রিক সরকার কখনো কোনো অন্যায় নিপীড়নকে সমর্থন করে না, তবে সরকারের কোনো ভুল থাকলে আইনের মাঝে থেকে যে কোনো সমালোচনা করা যাবে। এ সময় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য ভাঙা প্রসঙ্গে প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, এটা সরকারের পক্ষ থেকে স্থানান্তর করা হচ্ছে। আমাদের মেইন স্ট্রিমের ক্ষেত্রে সোশ্যাল মিডিয়াতে যেহেতু নাই, নিজকে এই ব্যাপারগুলো আসলে সবাইকে একটু বুঝে করতে হবে। আমরা খুব দ্রুত এটা করব, এবং আপনারা নিশ্চিত থাকুন, ডিসইনফরমেশন বিশেষ করে, সাইবার বুলিং বিশেষ করে, এগুলো এই রাষ্ট্র সহ্য করবে না, সরকার সহ্য করবে না। স্পেসিফিক অভিযোগের ভিত্তিতে যেমন এই প্যানেল কাজ করবে, আবার সে স্বতঃপ্রণোদিত হয়েও কাজ করবে, এবং এটা শুধু যে সরকারের প্রতি যে ডিসইনফরমেশন সেটা নিয়ে কাজ করবে, এটা নাগরিকদের সুরক্ষার জন্যই আসলে তারা কাজ করবে। উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে 36 জনের প্রাণহানির ঘটনা স্মরণে দোয়াসহ দিনব্যাপী কর্মসূচি পালন করছে প্রতিষ্ঠানটি। সকালে দিয়াবাড়ি ক্যাম্পাসে নিহতদের স্মৃতির প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। পরে তাদের আত্মার মাগফিরাত কামনায় প্রতিষ্ঠানটির শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীদের উপস্থিতিতে বিশেষ দোয়া করা হয়। নিহত শিক্ষার্থীদের প্রতি শোক ও দুর্ঘটনার ভয়াবহ স্মৃতি তুলে ধরেছেন সহপাঠী ও বন্ধুরা। 2025 সালের 21 জুলাই দুপুরে স্কুলের হায়দার আলী ভবনে বাংলাদেশ বিমান বাহিনীর F-7 BGI মডেলের যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়। এই ঘটনায় শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবক সহ অন্তত 36 জন নিহত হয়, আহত হয় শতাধিক। ভয়াবহ ওই দুর্ঘটনার স্মৃতি এখনও তাড়া করে স্কুলে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও প্রত্যক্ষদর্শীদের। অসুস্থ আছে, স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করতেছে, আর যারা সেদিন দেখেছে তারা তো এখনো ট্রমার মধ্যেই আছে। আমরাই বড়রাই ট্রমার মধ্যে আছি। আমরা তো আসলে ওই স্মৃতিটা ভুলার না, কোনোদিন আমরা এটা ভুলতে পারবো না। এখনো আতঙ্কিত করে, মনে হয় যেন বিমানটা আমাদের এরিয়াটা পার হয়ে গেলেই মনে হয় যেন একটু স্বস্তির নিঃশ্বাস আসে। মানে এখনো আমাদের ভয় লাগে। আমার বাচ্চা অনেক দিন পর্যন্ত ওই বিমানের সাউন্ডে ঘুমাতে পারতো না। যে কোনো জাতীয় দুর্যোগে ভয়কে জয় করে এগিয়ে যাবার আহ্বান জানিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডাক্তার জুবাইদা রহমান। ভয়াবহ অভিজ্ঞতার পরও ক্ষতিগ্রস্তরা যেভাবে এগিয়ে যাচ্ছে তা অনুসরণে উল্লেখ করে তিনি বলেন, মাইলস্টোন ট্র্যাজেডির ধকল কাটিয়ে উঠতে যারা কাজ করছেন তাদের জাতি সব সময় স্মরণ করবে। আহমেদ সরোয়ারের রিপোর্ট। মাইলস্টোন ট্র্যাজেডির প্রথম বর্ষপূর্তি উপলক্ষে ন্যাশনাল বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আয়োজন করা হয় স্মরণ সভার। সেই দুর্যোগ মোকাবেলায় এবং ক্ষতিগ্রস্তদের চিকিৎসায় বিভিন্ন পর্যায়ে ভূমিকা রাখা বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা জানানো হয়। নেক্সট মিস্টার
Michel Lee, স্মরণ সভায় জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ডাক্তার জুবাইদা রহমান বলেন, মাইলস্টোন ট্র্যাজেডিতে চিকিৎসক সহ সবার ভূমিকা জাতি স্মরণ করবে সব সময়। শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যাবার আহ্বান জানিয়ে তিনি বলেন, ভয়াবহ অভিজ্ঞতার পরও ক্ষতিগ্রস্তরা যেভাবে এগিয়ে যাচ্ছে তা অনুসরণীয়। ভয়াবহ অভিজ্ঞতার পরও আপনারা যেভাবে সাহস ও সংকল্প নিয়ে ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছেন, জাতি কোনোদিন ভুলবে না। এই কষ্টের পরে যে দৃঢ়তা সকলে দেখিয়েছেন, সেই জন্য তাদের জানাই ধন্যবাদ। স্মৃতিতে ভয়াবহতা নিশ্চয়ই এখনো ভীত করে, কিন্তু শঙ্কা ভয়কে জয় করে সাহসিকতার সাথে আপনারা যেভাবে দৃষ্টান্ত স্থাপন করেছেন, দেশ ও জাতি নিশ্চয়ই জানায় কৃতজ্ঞতা, সহমর্মিতা, অভিনন্দন। এই কষ্টের মধ্যেও যে সাহসিকতা, সহমর্মিতা ও আত্মত্যাগের নিদর্শন সারা বিশ্ব দেখেছে, তা ইতিহাসে বিরল। অনুষ্ঠানে আহতদের চিকিৎসায় যে কোনো সহায়তার কথা জানানো হয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে। আমাদেরকে ভাবতে হবে মানুষের জন্য, কল্যাণের জন্য। আমরা বর্তমানে সরকারে আছি, আমরা চেষ্টা করব আপনাদের সাথে আরো দিন পাশে থাকতে। যারা এখনো ফলো আপে আছে, আমাদের ডাক্তাররা নিষ্ঠার সাথে বার্ন ইউনিটে কাজ করে যাচ্ছেন। এরপরেও যদি আরো কিছু উন্নততর চিকিৎসার প্রয়োজন হয়, আমাদের সরকার, আমরা পিছিয়ে থাকবো না। এবং আমাদের চেষ্টা থাকবে প্রতি মুহূর্তে তাদের যে দীর্ঘমেয়াদী পুনর্বাসন এবং এই ঘটনার সঙ্গে যারা চাক্ষুষ জড়িত হয়েছিলেন, তাদের সকলের যে লং টার্ম মেন্টাল হেলথের জন্য যে সাইকোসোশ্যাল সাপোর্ট অ্যান্ড কাউন্সেলিং, এগুলো সহ সর্বাত্মকভাবে আমরা তাদের পাশে থাকব, পাশে আছি। অনুষ্ঠানে বিভিন্ন দেশের কূটনীতিকরা জানান, যে কোনো জাতীয় সংকটে বাংলাদেশের পাশে থাকবেন তারা। একটা স্বাভাবিক যে মনটা একটু দুঃখিত, এই দুঃখিত মনে কি আমি বলবো আমি ভেবে পারছি না, কিন্তু জীবন তো চলবে। যারা বেঁচে আছে ওদের ট্র্যাজেডিটা আমরা ভাবতে পারি না, ওদের যন্ত্রণা, ওদের দুঃখ ওরাই জানে যে কিভাবে ওদের জীবন যাপন করতে হবে। অনুষ্ঠান শেষে ডাক্তার জুবাইদা রহমান মাইলস্টোন স্কুলে আহত শিক্ষার্থী, অভিভাবক এবং নিহতের স্বজনদের সাথে কথা বলেন। যে কোনো প্রয়োজনে জিয়াউর রহমান ফাউন্ডেশন তাদের পাশে থাকবে বলে আশ্বাস দেন। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। 2027 সালের হজের জন্য 2টি সরকারি হজ প্যাকেজ ঘোষণা করেছে সরকার। বিগত 2টি সরকারের তুলনায় 2027 সালে হজ ফ্লাইটের বিমান ভাড়া 24,830 কমিয়ে 1,30,000 টাকা নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। প্রধানমন্ত্রী তারেক রহমান আল্লাহর মেহমানদের সর্বোচ্চ সেবাদানের নির্দেশনা দিয়েছেন বলে জানান ধর্মমন্ত্রী। মুহিবুল্লাহ মুহিবের রিপোর্টে বিস্তারিত। 2027 সালের মে মাসে হবে পরবর্তী হজ। পবিত্র হজের বেশ বাকি থাকলেও এরই মধ্যে সরকারিভাবে শুরু হয়েছে হজ যাত্রার কার্যক্রম। মঙ্গলবার সকালে সচিবালয়ে 2027 সালের হজের প্যাকেজ ঘোষণা করেন কাজী শাহ মোহাম্মদ হোসাইন কায়কোবাদ। মাধ্যমিক গণমাধ্যম সমূহকে ধর্মমন্ত্রী এ সময় বলেন, প্যাকেজ 1 খরচ নির্ধারণ 6,15,263 টাকা এবং প্যাকেজ 2 এর খরচ 5,05,648 টাকা। সেই সাথে বেসরকারি সাধারণ হজ প্যাকেজের খরচ নির্ধারণ করা হয়েছে 5,13,648 টাকা। 2026 সালে মিনা আরাফা, ABC ও ডি মোট 4টি সার্ভিস প্যাকেজ ছিল, কিন্তু 2027 সালে হজের সার্ভিস প্যাকেজ হবে 3টি। ডি সার্ভিস প্যাকেজটি থাকছে না। এছাড়া 2027 সালে হজে হাফ বোর্ড ক্যাটারিং বাধ্যতামূলক করা হয়েছে। এই সকল উদ্যোগের কারণে হজযাত্রীদের সেবার মান বৃদ্ধি পাবে বলে আমি আশা করি। মন্ত্রী জানান, 2027 সালের হজে সৌদি আরব 3টি সার্ভিস প্যাকেজ চালু করেছে, তবে আগের ডি প্যাকেজটি এবার আর থাকছে না বলেও জানান তিনি। অতীতে হজ নিয়ে নানা অনিয়মের কথাও তুলে ধরেন ধর্মমন্ত্রী। তবে একটা জিনিসে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা উচিত, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে যেখানে 2 লক্ষ টাকা ভাড়া ছিল, পৃথিবীতে কোনোদিন দেখেছেন আপনারা যে কমেছে? এই জিনিসটা পৃথিবীতে কখন আপনারা এখানে একমাত্র মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব পারছেন বিমান ভাড়াকে কমাতে। পৃথিবীতে কোথায়ও না, সবখানেই বাড়ে।
যেখানে 2 লক্ষ টাকা ছিল সেখানে 1,30,000 টাকা। ইনশাল্লাহ আগামীতে আল্লাহ যদি সহি সালামত তাদেরকে আরো কম বেতন হয়। হজ ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফেরাতে সরকারের নানা উদ্যোগের কথা তুলে ধরেন তিনি। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। ছাত্র জনতার অভ্যুত্থানে 24-এর আজকের দিনে দেশব্যাপী কারফিউ জারি ছিল। বন্ধ করে রাখা হয়েছিল ইন্টারনেট সেবা। যৌক্তিক আন্দোলনে প্রশাসনের বল প্রয়োগ, দমন পীড়নের ফলে শিক্ষার্থীদের পাশাপাশি সব শ্রেণী পেশার মানুষের ক্ষোভের পারদ বাড়তে থাকে দিন দিন। প্রায় অবরুদ্ধ 21 জুলাইয়ের ঘটনা প্রবাহ নিয়ে মুবাশশির আহমেদের রিপোর্ট। চলমান আন্দোলনের মধ্যেই 21 জুলাই কোটা নিয়ে হাইকোর্টের দেয়া পূর্বের রায় বাতিল করে নতুন প্রজ্ঞাপন অনুমোদন করা হয়। কোটা পদ্ধতি বাতিলের আদেশটাকে ওনারা অবৈধ ঘোষণা করেছিলেন, সেই রায়টি হাইকোর্টের বাতিল ঘোষণা করেছেন আজকে। এই রায় শিক্ষার্থীদের দাবির প্রতিফলন ঘটিয়েছে বলে দাবি করেন তৎকালীন আইনমন্ত্রী আনিসুল হক। কিছু দাবি কিন্তু ইমপ্লিমেন্টেড, কিছু দাবি ইমপ্লিমেন্টেবল কিনা সেটা বিবেচনা করা হবে। কিন্তু ততক্ষণে আন্দোলন আর কোটায় থাকেনি। দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভকারীদের সাথে আইন শৃঙ্খলা বাহিনীর সংঘর্ষ ও নিহতের সংখ্যার নিচে চাপা পড়ে যায় কোটা সংস্কার। এদিন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকারি বাসভবনে সংশ্লিষ্টদের সাথে বৈঠক করে পরিস্থিতি নিয়ে নির্দেশনা দেন। বৈঠকে প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা সহ বিভিন্ন বাহিনীর স্টাফ অফিসাররা উপস্থিত ছিলেন। দেশে ইন্টারনেট সেবা বন্ধ রাখা হয়। শিক্ষার্থীদের আন্দোলন দমাতে সেনাবাহিনী নামানোর পাশাপাশি কারফিউ চলমান রাখে তৎকালীন সরকার। এতে প্রধান সড়কগুলোতে শিক্ষার্থীদের উপস্থিতি কমে গেলেও ক্ষোভের আগুন ছড়িয়ে পড়ে রাজধানীর অলিগলিতে। কোটা সংস্কার আন্দোলন ঘিরে উদ্ভূত পরিস্থিতি সম্পর্কে ঢাকায় নিয়োজিত বিদেশি কূটনৈতিকদের অবহিত করে সরকার। তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিদেশি কূটনৈতিকদের ব্রিফ করেন। মুবাশশির আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎ স্পৃষ্টে একই পরিবারের 3 জনের মৃত্যু হয়েছে। সদর উপজেলার বারোঘরিয়া বাদুরতলা এলাকায় সকালে এই দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন সদর মডেল থানার ওসি একরামুল হুসাইন ও বারোঘরিয়া ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ। মৃতরা হলেন বাদুরতলা এলাকার মোহাম্মদ ভিখুর স্ত্রী হাসিনা বেগম, হাসিনা বেগমের ভাতিজি আশা খাতুন ও তার মেয়ে মিম। পুলিশ জানায় সকালে বাড়িতে একটি লোহার মই বৃষ্টিতে ভিজে বিদ্যুতায়িত হয়েছিল। ওই মই দিয়ে ওঠার সময় আশা খাতুন ও তার মেয়ে মিম বিদ্যুৎস্পৃষ্ট হয়। তাদের বাঁচাতে গেলে হাসিনা বেগমও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান। বগুড়ার কাহালু উপজেলায় পানিতে ডুবে 3 শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। মঙ্গলবার উপজেলার মুরিল ইউনিয়নের ভালতাগুচ্ছ গ্রামে ঘটনা ঘটে। মারা যাওয়া 3 শিশু হল মোহাম্মদ আসাদুল ইসলামের ছেলে জাকিরুল, ফারুক মণ্ডলের ছেলে ফাহিম ও তার বোন সুরাইয়া। ওই 3 শিশু সকাল 10টার দিকে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। দুপুর 1টার দিকে প্রতিবেশী সালমা খাতুন জাকিরুলের মরদেহ পুকুরের পানিতে ভাসতে দেখলে স্থানীয় লোকজন ছুটে গিয়ে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জাকিরুলকে মৃত ঘোষণা করেন। একই সময়ে ফাহিম ও সুরাইয়াকে তাদের নানি আবেদা বেগম খুঁজে না পেয়ে পুকুরে নেমে ফাহিমের মরদেহ উদ্ধার করেন। পরে কাহালু ফায়ার সার্ভিসের সদস্যরা ওই পুকুর থেকে উদ্ধার করে শিশু সুরাইয়ার মরদেহ। সাতক্ষীরায় 9 বছরের স্কুল ছাত্রীর মরদেহ উদ্ধারের পর গণপিটুনিতে মৃত্যু হয়েছে অভিযুক্ত নারীর। কাজলা কাশিবাটি গ্রাম থেকে গতরাতে পুলিশ লাশ দুটি উদ্ধার করেছে। 9 বছরের ফারজানা সুলতানা উপজেলার নলতা ইউনিয়নের কাজলা মাঝের পাড়া গ্রামের লতিফ উদ্দিনের মেয়ে এবং কাজলা কাশিবাটি সরকারি প্রাইমারি স্কুলের 3য় শ্রেণীর ছাত্রী। গণপিটুনিতে নিহত নারীর নাম সুমাইয়া। সে ওই স্কুল এলাকার ঝালমুড়ি বিক্রেতা আমিরুলের স্ত্রী। স্বজনদের অভিযোগ, স্কুল ছুটির পর ফারজানা বাড়ি না ফেরায় বিভিন্ন জায়গায় খোঁজ করে তাকে কোথাও না পেয়ে বিষয়টি কালীগঞ্জ থানাকে জানান তারা। খোঁজাখুঁজির এক পর্যায়ে সন্ধ্যা 7টার দিকে ঝালমুড়ি বিক্রেতা আমিরুলের বাড়ির আলমারির ড্রয়ার থেকে ফারজানার লাশ উদ্ধার করে পুলিশ। খবরটি ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা শুরু হয়। এ সময় বিক্ষুব্ধ জনতা সন্দেহভাজন সুমাইয়াকে গণপিটুনি দেয়। ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। শিশুটির কানে থাকা স্বর্ণের দুল ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে নৃশংস হত্যাকাণ্ড হয়েছে বলে প্রাথমিক ধারণা পুলিশের। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এক শিক্ষার্থীকে আন্তনগর পদ্মা এক্সপ্রেস ট্রেনের এক
টিটিকে মারধরের ঘটনাকে ঘিরে প্রায় 9 ঘন্টা বন্ধ থাকার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে রাজশাহী ঢাকা সহ সব রুটে। দুপুরে রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, রেলওয়ে কর্তৃপক্ষ, রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও শিক্ষার্থীদের প্রতিনিধিদের সাথে আলোচনার পর শিক্ষার্থীরা আন্দোলন প্রত্যাহার করেন। শিক্ষার্থীরা জানান, সোমবার আন্তনগর পদ্মা এক্সপ্রেস ট্রেনে আইন বিভাগের এক শিক্ষার্থীকে সুমন নামের এক টিটি মারধর করায় তারা সকাল 7টায় রেললাইন অবরোধ করে। তারা বলেন, টিকিট না কাটা যাত্রীদের সরকারি রসিদ ছাড়া টাকা নিয়ে ছেড়ে দিচ্ছিলেন টিটি। ওই শিক্ষার্থী প্রতিবাদ করলে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের লোগো পরা টি শার্ট দেখেও তাকে মারধর করে এবং নির্ধারিত গন্তব্যস্থলের আগের স্টেশনে জোর করে নামিয়ে দেওয়া হয়। এদিকে হঠাৎ ট্রেন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। শিক্ষার্থীদের অভিযোগ আমলে নিয়ে এরই মধ্যে অভিযুক্ত টিটি সুমনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। সিলেটের হবিগঞ্জ ও কানাইঘাটে গত 24 ঘন্টায় হাম উপসর্গে আরও 2 শিশু মৃত্যু হয়েছে। নতুন ভর্তি হয়েছেন 51 জন। এ নিয়ে সিলেটের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 273 জনে। চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত সিলেট বিভাগে মোট রোগীর সংখ্যা 545 জন। এর মধ্যে সুনামগঞ্জে সর্বোচ্চ 287 জন, সিলেটে 180 জন, হবিগঞ্জে 56 এবং মৌলভীবাজারে 22 জন। সন্দেহজনক ও নিশ্চিত মিলিয়ে হাম রোগে সিলেট বিভাগে পর্যন্ত মারা গেছেন 105 জন। এর মধ্যে সুনামগঞ্জে 47, সিলেটে 36, মৌলভীবাজারে 12 এবং হবিগঞ্জে মারা গেছেন 10 জন। 118 বছরের মানবিকতার ইতিহাস নওগাঁ জেলার পোরশার মুসাফিরখানা, যেখানে আজও বিনা খরচে আশ্রয় ও খাবার পায় পথিক। মানবতার টানে এত বছর ধরে মুসাফিরদের বিনা খরচে থাকা খাওয়ার ব্যবস্থা করে আসছে ঐতিহাসিক এই প্রতিষ্ঠানটি। মানুষের জীবন থেকেই যেখানে বিলীন হয়ে যাচ্ছে অতিথি, সেখানে একটি অতিথিখানার 100 বছরের বেশি সময় ধরে সেবা দেয়া মানবিকতার এক অনন্য উদাহরণ। নওগাঁ থেকে বেলায়েত হোসেনের রিপোর্ট, জানাচ্ছেন সিরাজুম মনির শুভ। নওগাঁর পোরশা উপজেলা মিনাবাজার এলাকায় দাঁড়িয়ে আছে ইতিহাসের নীরব সাক্ষী পোরশা মুসাফিরখানা। 1908 সালে তৎকালীন জমিদার খাদেম মোহাম্মদ শাহ পথিকদের সুবিধার জন্য প্রতিষ্ঠা করেন এই মানবিক আশ্রয় কেন্দ্র। সময়ের সঙ্গে অনেক কিছু বদলেছে, কিন্তু বদলায়নি অতিথি আপ্যায়নের সেই ঐতিহ্য। যে কোনো পথিকের জন্য একটানা 3 দিন ফ্রি থাকা ও খাওয়ার সুব্যবস্থা রয়েছে এই মুসাফিরখানায়। এটি প্রথমে ছিল একটি মাটির ঘর, পরে 1988 সালে নির্মিত হয় বর্তমান পাকা ভবন। প্রতিষ্ঠানটির ব্যয় নির্বাহের জন্য জমিদার দান করে যান 80 বিঘা জমি। বর্তমানে নিজস্ব মার্কেটের আয়, কৃষি জমি এবং স্থানীয়দের সহযোগিতায় পরিচালিত হচ্ছে এর কার্যক্রম। যে কোনো কাজের জন্য লোক আসে, আমাদের এলাকাতে এমন থাকার কোনো ব্যবস্থা নেই। যদি তারা কোনো সমস্যায় পড়ে যায়, এই জায়গার ঠিকানা দেওয়া হয়, তারা এখানে আসে ফ্রিতে থাকে। আমার বাসা এখান থেকে প্রায় 70-80 কিলোমিটার। এই কারণে আমি এখানে রাতের বেলা আশ্রয় নিই। পরে এখানকার থাকা খাওয়া সব কিছুই ভালো। রোজার মধ্যে সমস্ত ওলামায়ে কেরাম, সারা বিশ্বের ওলামায়ে কেরাম এখানে আসে যাকাত কালেকশন করে। এখানে প্রতিদিন প্রায় 60 জনের থাকা খাওয়ার ব্যবস্থা রয়েছে। জাতীয় পরিচয়পত্র দেখিয়ে যে কেউ থাকতে পারেন। রমজানে পুরো মাস থাকার সুযোগ রয়েছে। প্রতি বুধবার আয়োজন করা হয় দরিদ্র মানুষের জন্য বিশেষ ভোজ। প্রতি বুধবারে আমরা আসি এখানে খানা খাইতে। আমি প্রতি বুধবারে এখানে এসে খাওয়া দাওয়া করে চলে যাই। খেতে যায় এখানে মাংস ভাত খেতে। দীর্ঘদিন ধরে চলে আসা এই প্রতিষ্ঠানটিকে মুসাফিরের জন্য নির্ভরযোগ্য আবাসস্থল হিসেবে গড়ে তোলা হয়েছে। যখন দূর দূরান্ত যারা মুসাফির আসে তাদেরকে আমরা জিজ্ঞাসাবাদ করি। জিজ্ঞাসাবাদ করে এন্ট্রি করার পরে তাদেরকে আমরা টাকা দিই, তারা থাকার জায়গা দেয় এবং তাদেরকে আমরা মতো আমরা করি। উদ্যোগ নিয়ে এমন প্রতিষ্ঠান গড়া হলে তা শুধু মুসাফিরের জন্য নিরাপদ আশ্রয়স্থলী তৈরি করবে না, একই সাথে তা বিবেচিত হবে মানুষের শ্রেষ্ঠত্বের জয়গান হিসেবেও। সিরাজুম মনির শুভ, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। এবার দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে রয়েছে একটি ডেস্ক রিপোর্ট। চট্টগ্রামকে ক্লিন গ্রিন হেলদি সিটিতে পরিণত করতে মহানগরীর 20টি ওয়ার্ডকে পাইলট প্রকল্পের আওতায় আনবে সিটি কর্পোরেশন। সার্কিট হাউসের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানান সিটি মেয়র ডাক্তার সাদত হোসেন।
নির্ধারিত সময়ের মধ্যে বিল্ডিং কোড অনুযায়ী সেফটি ট্যাঙ্ক নির্মাণ ও মানসম্পন্ন আউটলেট স্থাপন না করলে সাঁড়াশি অভিযান শুরু হবে বলে জানিয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কায়ুম চৌধুরী। সকালে নগরীর বাদাম বাগিচা এলাকায় ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম পরিদর্শনে গিয়ে তিনি একথা বলেন। সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার প্রস্তাবিত স্থানে বগুড়ায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন ও সমাবেশ হয়েছে। ঢাকা বগুড়া মহাসড়ক অবরোধ করে এই কর্মসূচি পালন করেন স্থানীয়রা। সাভারে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কমিটি। উপস্থিত ছিলেন সভাপতি ডক্টর মোহাম্মদ আনোয়ার হোসেন সহ অন্যরা। খাগড়াছড়িতে শান্তি, সম্প্রীতি ও জনকল্যাণমূলক কার্যক্রমের অংশ হিসেবে মানবিক সহায়তা দিয়েছে খাগড়াছড়ি সেনা রিজিয়ন। সকালে খাগড়াছড়ি সদর দপ্তর সেনা রিজিয়নে বিভিন্ন ধরনের সহায়তা বিতরণ করা হয়। চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত এলাকায় দুস্থ হতদরিদ্রদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করেছে বিজিবি। সদর উপজেলার নারায়ণপুর মাহমুদা মতিউল্লাহ উচ্চ বিদ্যালয় মাঠে এতে উপস্থিত ছিলেন রাজশাহী সেক্টর সদর দপ্তরের মেজর আরুফা মৌসুমী। কেরানীগঞ্জে অটোরিকশা চালককে অপহরণ করে মুক্তিপণ দাবিকারী চক্রের 4 জনকে গ্রেপ্তার করেছে র্যাব। দুপুরে রাজেন্দ্রপুর র্যাব 10-এর প্রধান কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য নিশ্চিত করেন র্যাব 10-এর ল অফিসার অতিরিক্ত পুলিশ সুপার সোনালী সেন। পানিবন্দী শতাধিক পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে গাইবান্ধার সুন্দরগঞ্জে। দুপুরে শান্তিরাম ইউনিয়ন চৌকিদারের ঘাট এলাকায় এতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব মাহমুদুল ইসলাম প্রামাণিক। গ্রামীণ সড়কের কোর রোড সড়ক অগ্রাধিকার ও তথ্য যাচাইকরণ বিষয়ক কর্মশালা হয়েছে দিনাজপুরের হিলিতে। হাকিমপুর উপজেলা পরিষদের সভাকক্ষে এতে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী আতাউর রহমান। 10 দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলার উদ্বোধন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা হয়েছে নাটোরে। সকালে কালেক্টরেট ভবনের সামনে থেকে র্যালিটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিভাগীয় বন কর্মকর্তা ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর আলম। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব শিরোনামগুলো আরেকবার জানিয়ে। স্থানীয় সরকারের আইন সংশোধনের সুপারিশ চূড়ান্ত করেছে ইসি। পরিবর্তন আনা হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর সংজ্ঞায়। অংশ নিতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা। রাজনৈতিক মামলা প্রত্যাহারে নারী নির্যাতন মামলা বিবেচনায় নয় বললেন আইনমন্ত্রী। ব্যবস্থা নেওয়া হচ্ছে ফ্যাসিস্ট সমর্থক কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে, জানালেন তথ্য উপদেষ্টা। মাইলস্টোন ট্র্যাজেডির বর্ষপূর্তিতে উত্তরা ক্যাম্পাসে নানা কর্মসূচি। শোককে শক্তিতে পরিণত করার আহ্বান ডাক্তার জুবাইদার। আহতদের চিকিৎসায় সহায়তার আশ্বাস স্বাস্থ্যমন্ত্রী। 2027 সালের হজের জন্য 2টি সরকারি হজ প্যাকেজ ঘোষণা ধর্ম মন্ত্রণালয়ের। সর্বনিম্ন প্যাকেজ 5,05,000 টাকার, বেসরকারি 5,13,000 টাকা। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।